সুপার কন্ডাক্টিভিটি নামটা তোমরা সবাই শুনেছো, অন্তত টার্মটা সবাই শুনেছো। এর প্রচুর কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা অ্যাট এ গ্ল্যান্স এইখানটাতে দেওয়া রয়েছে। কয়েকটা আমি জাস্ট মেনশন করছি। এইটা দেখি বিভিন্ন রকম ফিল্ডে এই সুপার কন্ডাক্টিভিটি, আই মিন সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালকে ইউজ করা হয়। যেমন এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জিতে, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজে, ইনফরমেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এই ফিল্ডে, মেডিকেল কেয়ার এই জায়গাতে। এখানে কয়েকটা ডিভাইস দেওয়া রয়েছে, যেগুলো বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়। যেমন তোমার সুপার কন্ডাক্টিং ট্রান্সফরমার, সুপার কন্ডাক্টিং কেবল, তারপর তোমার ওই ম্যাগনেটিক লেভিটেশন, ম্যাগলেভ, এই টেকনোলজির ওপর বেস করে যে ট্রেন চলে, সেইগুলো। তারপর সুপার কন্ডাক্টিং ম্যাগনেট, এটাও ওই তোমার ম্যাগনেটিক লেভিটেশনে যে ধরনের ম্যাগনেট ইউজ করা হয় সেই রকমই আর কি, সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। তারপর সুপার কন্ডাক্টিং ফিল্টার, সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম ইন্টারফেস, এরকম প্রচুর কিছু ডিভাইস আছে আর কি। তোমরা ইভেন যে কোয়ান্টাম কম্পিউটারের নাম শুনেছো, এই সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার এটাও একটা তোমার পসিবল ডিভাইস দ্যাট ইজ টু বি রিয়েলাইজড ইন ফিউচার। কোয়ান্টাম কম্পিউটার বিভিন্ন রকম এ দিয়ে সিস্টেম দিয়ে রিয়েলাইজ করার চেষ্টা চলছে। তার মধ্যে একটা হচ্ছে এরকম সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল দিয়ে। সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের যে ম্যাগনেট, সুপার কন্ডাক্টিং ম্যাগনেট, সেই ম্যাগনেট গুলোর সাংঘাতিক বেশি স্টেবিলিটি। এমনি নর্মাল ম্যাগনেটের যে স্টেবিলিটি, তার থেকে সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের স্টেবিলিটি অনেক বেশি। কাজে প্রিসিশন এক্সপেরিমেন্টে এখানে তোমার খুব হাই প্রিসিশন মেজারমেন্ট দরকার হয়। এবং সেখানে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজে লাগাতে হয়, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের ইউজ করা হয়। যেমন একটা মাস স্পেকট্রোমিটার, তোমরা হয়তো শুনে থাকতে পারো, মাস স্পেকট্রোমিটার যেটা দিয়ে আমরা বেসিক্যালি অ্যাটমিক মাস মেজার করি। এই সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল ইউজ করলে, সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ইউজ করলে এই মাস স্পেকট্রোমিটারের রিজলিউশনটা অনেক হাই হয়। এরকম প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের। আমরা এই একটু একটু অফ করে রাখো, মিউট করে রাখো। এটা অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে আমরা সেইভাবে যাব না। যদি অ্যাপ্লিকেশন দেখতে চাও, পরে কয়েকটা আউটলাইন হিসেবে দেওয়া রয়েছে একদম শেষের দিকে। ইন্টারেস্টেড হলে তোমরা সেগুলোর মধ্যে যেতে পারো। আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোই ডিসকাস করব। সিলেবাসটা খুব ছোট, গোটা কয়েক টপিক পড়াতে বলা আছে, এবং সেই টপিক গুলো বেসিক্যালি ফেনোমেনোলজি ধরেই ডিসকাস করতে বলা আছে আর কি। ফেনোমেনার উপর বেস করে ডিসক্রাইব করতে বলা আছে, উইদাউট গোয়িং ইনটু ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। কোন রকম থিওরিটিক্যাল স্টাডি ইন ডিটেল করার স্কোপ নেই, তার কারণ এখানে তোমার কোয়ান্টাম মেকানিক্স এর একটা বড় অ্যাপ্লিকেশন, কোয়ান্টাম মেকানিক্স এর একটা বিশাল বড় নলেজ দরকার হয় এই সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টি এবং অ্যাসোসিয়েটেড ফেনোমেনা গুলোকে স্টাডি করার জন্য। আমরা একদম সিলেবাসে যেমন ভাবে বলা আছে সেরকম ভাবেই জিনিসটাকে স্টাডি করব। কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্টস ডিসকাস করা হবে অ্যাসোসিয়েটেড উইথ দি ফেনোমেনন অফ সুপার কন্ডাক্টিভিটি। এবার এই সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টির সাথে অ্যাসোসিয়েটেড দুটো টার্ম, ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে কি বোঝায়, ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড বলতে কি বোঝায়, এইগুলো ডিসকাস করব। মেইসনার এফেক্ট কি সেটা ডিসকাস করা হবে। সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল, সুপার কন্ডাক্টিভিটি, দেখা যায় যে সমস্ত মেটেরিয়াল গুলোর মধ্যে সেগুলোকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টাইপ 1 সুপার কন্ডাক্টর, আরেকটা তোমার টাইপ 2 সুপার কন্ডাক্টর। এরপর লন্ডন সিচুয়েশন, এইটা তোমাদের এতে নতুন দেওয়া রয়েছে। আমি ঠিক এখনো পরিষ্কার করে উঠতে পারিনি যে কতটুকু বলা সম্ভব বা কতটুকু বলা যায়। লন্ডন সিচুয়েশন, পেনিট্রেশন ডেপথ, আইসোটোপ এফেক্ট। এখানে একটা জিনিস দেওয়া নেই, কিন্তু আমি তবুও বলবো, সেটা হচ্ছে স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট অফ সুপার কন্ডাক্টার্স, এটা আমি পড়াবো। আরেকটা টপিক এখানে আছে, আইডিয়া অফ বিসিএস থিওরি, বার্ডিন কুপার অ্যান্ড শ্রীফার থিওরি, যেটা বেসিক্যালি সুপার কন্ডাক্টিভিটি এলিমেন্টারি থিওরি। সেই থিওরিটার আউটলাইন আমরা ডিসকাস করবো। বিসিএস থিওরি আউটলাইনটা আমরা ডিসকাস করবো। এগুলোই মোটামুটি
আর পুরানো কারিকুলামে আরেকটা টপিক ছিল, সেটা এখানে দেয়া রয়েছে, তোমাদের সিলেবাসে মেনশন করা নেই, হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টার্স। আমরা দেখবো এখানে পড়ার সময় দেখবো যে সুপার কন্ডাক্টিভিটি এই প্রপার্টিটা সাধারণভাবে খুব লো টেম্পারেচারে অবজার্ভ করা যায়, টিপিক্যালি 4 কেলভিন বা তার থেকে নিচে। কাজেই যদি অ্যাপ্লিকেশন পারপাসে ইউজ করতে হয়, এত কম টেম্পারেচার সবসময় তো মেনটেন করা সম্ভব নয়। প্র্যাকটিক্যাল পারপাসে আমাদেরকে কিন্তু এমন কিছু মেটেরিয়ালের কথা ভাবতে হবে যেগুলো তোমার রিলেটিভলি হায়ার টেম্পারেচারে ফেনোমেননটাকে এক্সিবিট করে। So in this context, we will discuss high temperature superconductor. হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টরের অ্যাপ্লিকেশন কি, কিভাবে ওভার দি ইয়ার্স এই হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টরের ডেভেলপমেন্ট হচ্ছে, আরো হায়ার টেম্পারেচারে সুপার কন্ডাক্টর তৈরি করা হচ্ছে, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো let us first discuss the discovery of this phenomenon superconductivity. This was discovered by Camarling-Ons in 1911 while he was measuring the resistivity of solid mercury at a cryogenic temperature. And the cryogenic temperature was set by the liquid helium. The liquid helium was discovered by Camarling-Ons himself. ক্রায়োজেনিক টেম্পারেচার মানে হচ্ছে একটা সারাউন্ডিং টেম্পারেচার আর কি। যে আমি কিছু একটা মার্কারি স্যাম্পেল নিলাম, সেই মার্কারি স্যাম্পেলটাকে ওই লিকুইড হিলিয়ামের মধ্যে ডুবিয়ে দিলাম। এই যে লিকুইড হিলিয়ামটা, সেটা তাহলে ওই ক্রায়োজেনিক টেম্পারেচারটাকে ডিফাইন করছে। লিকুইড হিলিয়ামটা একটা গুড রেফ্রিজারেন্ট, এটা প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে এখানে, মানে ইন প্রেজেন্ট ডে প্রচুর কিছু অ্যাপ্লিকেশন, প্রচুর কিছু এক্সপেরিমেন্টে লিকুইড হিলিয়ামটাকে ইউজ করা হয়। টিপিক্যালি এর টেম্পারেচারটা 4 কেলভিন। 4 কেলভিন টেম্পারেচার, এত কম টেম্পারেচার ক্রায়োজেনিক টেম্পারেচার, এটা লিকুইড হিলিয়াম দিয়ে সেট করা যায়, এবং ক্যামার্লিং-ওনস নিজেই এই সেই লিকুইড হিলিয়ামটাকে ডিসকভার করেছিলেন। তো এইরকম লিকুইড হিলিয়ামে ডুবিয়ে যখন মার্কারি, সলিড মার্কারি রেসিস্টিভিটি মাপছিলেন, সেই মাপতে গিয়ে তিনি এরকম একটা ফেনোমেনন ডিসকভার করলেন। মাপতে গিয়ে কি দেখলেন? আপনি গিয়ে দেখলেন যে resistivity of the solid mercury decreases abruptly at a temperature around 4.2 Kelvin. 4.2 Kelvin এর উপরে লিকুইড হিলিয়াম টেম্পারেচারের উপরে সলিড মার্কারির যে রেসিস্টিভিটি ছিল, তার থেকে একদম সাডেনলি ড্রপ করে যায়। আমরা সেটাকে গ্রাফিক্যালি দেখিয়েছি এই জায়গাটাতে, এবং ওয়াই অ্যাক্সিস রেসিস্ট্যান্স বা রেসিস্টিভিটিটাকে প্লট করা রয়েছে, আর এক্স অ্যাক্সিস বরাবর এই টেম্পারেচারটাকে দেখানো আছে। দেখতে পাচ্ছ এই যে ডোমেইনটা 4 কেলভিনের উপরে যে রিজিয়নটা, 4 কেলভিনের উপরে যে রিজিয়নটা, এইখানটাতে কিন্তু তোমার রেসিস্টিভিটিটা সাফিসিয়েন্টলি হাই। আমি যদি মানে এটাকে দেখাই, রেসিস্টিভিটি ডিক্রিজটাকে দেখাই, টেম্পারেচারটা যখন সে 4.4 থেকে 4.3, 4.2, 4.25 এরকম কাছাকাছি আসছি, এইটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। বাট যখনই আমি 4.2 কেলভিনের কাছাকাছি চলে এলাম, তখন কিন্তু রেসিস্টিভিটিটা সাডেনলি ড্রপস টু জিরো। ন্যাচারালি এর পরেও যদি আমরা টেম্পারেচারটাকে কমাতে থাকি, তাহলে রেসিস্টিভিটিটা তো জিরো হয়ে গেছে, এর থেকে আর কমার কোনো প্রশ্নই নেই। তো এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটা কি সুপার কন্ডাক্টিভিটি বলা হয়। কোনো একটা মেটেরিয়ালের রেসিস্ট্যান্স যদি জিরো হয়ে যায়, বুঝতে পারছো মানে নামটা কেন, হোয়াই সুপার কন্ডাক্টর বা হোয়াই ইজ দিস ফেনোমেনন known as called as superconductivity. রেসিস্ট্যান্সটা জিরো, রেসিস্ট্যান্সটা যদি জিরো হয়, তাহলে in order to drive the current you do not need to maintain the potential source, you do not need to maintain a voltage difference between the ends. সেই জন্য এই ফেনোমেননটাকে আমরা সুপার কন্ডাক্টিভিটি বলে থাকি। Camarling-Ons obtained the Nobel Prize in 1913 for this discovery. তো কোন কোন প্রপার্টিজ গুলো এফেক্টেড হয়, এই যে ট্রানজিশনটা আমরা দেখালাম, যে সে সলিড মার্কারির ক্ষেত্রে যে ট্রানজিশনটা আমরা দেখালাম অ্যারাউন্ড 4.2 কেলভিন, যখন এইরকম একটা ট্রানজিশন হচ্ছে, সলিড মার্কারি অ্যাবাভ 4.2 কেলভিন বিহেভস অ্যাজ নরমাল কন্ডাক্টর। solid mercury above 4.2 Kelvin behaves as normal conductor, but below 4.2 Kelvin it behaves like a superconductor. তো
তাহলে এই যে 4.2 কেলভিন টেম্পারেচারে ট্রানজিশনটা হলো, ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ ফেজ ট্রানজিশন। এটাকে আমরা একটা ফেজ ট্রানজিশন হিসাবে ভাবতে পারি। এই ফেজ ট্রানজিশনের জন্য কিছু প্রপার্টি আনএফেক্টেড থাকে আর কিছু প্রপার্টি চেঞ্জ হয়। আমরা নেক্সট এই দুটো স্লাইডে কোন কোন প্রপার্টিজ গুলো চেঞ্জ হয় আর কোন কোন প্রপার্টি গুলো আনচেঞ্জ থাকে সেইগুলো ডিসকাস করব। The properties which do not get affected are the elastic properties. সলিড মার্কারির যদি আমরা ইলাস্টিক প্রপার্টিটা স্টাডি করি, সে ইয়াং মডিউলাস বা বাল্ক মডিউলাস যদি আমরা মাপি above 4.2 কেলভিন যা হবে below 4.2 কেলভিন in the superconducting state, এইটা একই রকম পাবো। যদি আমরা থার্মাল এক্সপানশন বিহেভিয়ার মাপি, অর্থাৎ উইথ ইনক্রিজিং টেম্পারেচার এর ভলিউম এক্সপানশন বা তোমার সারফেস এক্সপানশন, এই জিনিসটাকে যদি মাপি সেটাও একই রকম থাকবে। নরমাল স্টেটের এক্সপানশন যা আর সুপার কন্ডাক্টিং স্টেটে থাকাকালীন এক্সপানশনটা একই রকম। তো থার্মাল এক্সপানশন বিহেভিয়ার অলসো রিমেইন সেম। নেক্সট, ফটোইলেকট্রিক প্রপার্টিজ। ফটোইলেকট্রিক প্রপার্টি বলতে কি বোঝায় তোমরা জানো, যেটাকে বেসিক্যালি আমরা ক্যারেক্টারাইজ করি বাই দি ফটোইলেকট্রিক ওয়ার্ক ফাংশন। সেই ফটোইলেকট্রিক ওয়ার্ক ফাংশনটাও কিন্তু একই রকম থাকে above the critical temperature, above the transition temperature and below the transition temperature. Internal arrangement of the crystal, that is সলিড যে মেটেরিয়ালটার কথা কনসিডার করছো এর একটা ক্রিস্টাল স্ট্রাকচার, সেই ক্রিস্টাল স্ট্রাকচারটাকে আমরা প্রুভ করতে পারি উইথ দি হেল্প অফ এক্স-রে ডিফ্রাকশন টেকনিক। এই ক্রিস্টাল স্ট্রাকচারটাকে যদি প্রুভ করা হয় অ্যাবাভ দি ট্রানজিশন টেম্পারেচার যা হবে বিলো দি ট্রানজিশন টেম্পারেচার, প্রপার্টিটা একই রকম, স্ট্রাকচারটা একই রকম পাওয়া যাবে। তো এই প্রপার্টি গুলো মোটামুটি ভাবে আনএফেক্টেড থাকে। কোন প্রপার্টি গুলোর মধ্যে চেঞ্জ দেখা যায়? ম্যাগনেটিক প্রপার্টিজ অফ দি মেটেরিয়াল গেট চেঞ্জ। মেটেরিয়ালটার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টির একটা বিশাল বড় চেঞ্জ আসে, সেটা আমরা ডিসকাস করব। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, মেটেরিয়ালটার ইলেকট্রিক্যাল প্রপার্টিটাও চেঞ্জ করে, সেটা তো দেখি মানে প্রথমেই বুঝতে পারলে যে রেসিস্ট্যান্সটা যদি আমরা অ্যাবাভ দি ট্রানজিশন টেম্পারেচার মাপি, রেসিস্টিভিটিটা যদি আমরা অ্যাবাভ দি ট্রানজিশন টেম্পারেচার মাপি যা হবে বিলো দি ট্রানজিশন টেম্পারেচার যদি মাপা হয় তাহলে এটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল রেসিস্টিভিটি অ্যাপ্রোচেস টু জিরো at temperature T equals to Tc or below the temperature Tc. Next, thermoelectric property. Thermoelectric property of the material gets disappeared for T less than the critical temperature Tc. Next, আরেকটা যে কথা বলছিলাম specific heat, that specific heat shows a discontinuous change. Specific heatটার মধ্যে একটা discontinuous change আসে। মোটামুটি ভাবে এই জিনিসগুলো একটা চেঞ্জ হয়। আর একটা এনট্রপিটার ক্ষেত্রেও একটা ডিক্রিজ দেখা যায় 40 লেস দেন দি ট্রানজিশন টেম্পারেচার। আমরা এই আমাদের কোর্সে মেইনলি এই তিনটে প্রপার্টি চেঞ্জ নিয়ে ইলাবোরেটলি ডিসকাস করব। এইটা তো বলবোই ম্যাগনেটিক প্রপার্টিজ অফ চেঞ্জ, ইনফ্যাক্ট এর পরেই রয়েছে। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ কেমন চেঞ্জ হয় সেটা আমরা ডেসক্রাইব করেইছি। ইনফ্যাক্ট এই দুটো ইন্টার রিলেটেড বলতে পারো আর কি। ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি এইরকম ভাবে কম্বাইন্ড ফ্যাশনে জিনিসটাকে বলা যায়। সুপার কন্ডাক্টিং স্টেটে গেলে মেটেরিয়ালটার ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজে চেঞ্জ আসে। এই দুটো জিনিস আমরা ইলাবোরেটলি ডিসকাস করব। আর এর পাশাপাশি স্পেসিফিক হিটটার কেমন ভেরিয়েশন হয় অ্যারাউন্ড দি ট্রানজিশন টেম্পারেচার সেইটা ডিসকাস করা হবে, এবং কেন এই ধরনের ট্রানজিশন হয় সেটাও আমরা ডিসকাস করব। তো ইলেকট্রিক্যাল প্রপার্টিজ যেটা বলছিলাম, যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজে কেমন চেঞ্জ হয়, এই যে আমরা টিসির কথা বলছি না, এই টিসিটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। অর্থাৎ যে টেম্পারেচারে নিচে নামালে মেটেরিয়ালটা নর্মাল স্টেট থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে চলে আসে, সেই টেম্পারেচারটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলি। ক্রিটিক্যাল টেম্পারেচার ইন দিস কেস ইজ ডিফাইন্ড অ্যাজ এ টেম্পারেচার at which or below which the material behaves as superconductor. নর্মাল স্টেট থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা যে টেম্পারেচারে হচ্ছে সেটা কি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে থাকি। So the resistance of the superconducting material becomes zero at the critical temperature or below the critical temperature, as I said earlier. এটাকে একটা গ্রাফে দেখানো রয়েছে, বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিহেভিয়ারটা কেমন হয় সেইটা দেখানো হয়েছে। দেখো
এটা কিন্তু ইমপ্লাইড নয় যে টেম্পারেচারটা কমালেই সমস্ত মেটেরিয়ালই সুপার কন্ডাক্টিং স্টেটে ট্রানজিশন করবে, সেটা নাও হতে পারে। আমরা এখানে একটা ইমপিওর মেটেরিয়ালকে দেখিয়েছি, ইমপিওর মেটাল। সেই ইমপিওর মেটালের টেম্পারেচারটাকে তুমি যখন রিডিউস করছো, তাতে করে কি হচ্ছে, তার রেসিস্টিভিটিটা কন্টিনিউয়াসলি কমছে 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 কমতে 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 একটা সময় এরকম একটা ফাইনাইট ভ্যালুতে এসে স্টপ হয়ে যাবে, জিরোর থেকে কিছু একটা বড় ভ্যালুতে এসে এটা স্টপ হয়ে যাবে। অলমোস্ট তুমি যখন জিরো কেলভিনের কাছাকাছি আসছো, একটা সার্টেন টেম্পারেচার থেকে যখন জিরো কেলভিনের দিকে অ্যাপ্রোচ করছো, একটা ইমপিওর মেটালের ক্ষেত্রে এই রেসিস্টিভিটিটা কন্টিনিউয়াস ফ্যাশনে ডিক্রিজ করতে 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 রো জিরোতে এসে স্টপ হবে। অন দি আদার হ্যান্ড, আমি যদি একটা পিওর মেটাল নিতাম, একটা পিওর মেটালের ক্ষেত্রে কি হতো, একটা পিওর মেটালের ক্ষেত্রে যখন আমরা টেম্পারেচারটাকে কমাচ্ছি, এই ক্ষেত্রেও কিন্তু রেসিস্টিভিটিটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ করবে, ডিক্রিজ করতে 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 যখন আমরা জিরো কেলভিনের দিকে অ্যাপ্রোচ করছি, এই রেসিস্টিভিটিটা এই জিরো কেলভিনের দিকে অ্যাপ্রোচ করছে। অন দি আদার হ্যান্ড, আমি যদি একটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের কথা কনসিডার করতাম, পরে সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল, সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের ক্ষেত্রেও তোমার ক্রিটিক্যাল টেম্পারেচারের আগে পর্যন্ত রেসিস্টিভিটিটার মধ্যে একটা কন্টিনিউয়াস চেঞ্জ দেখা যাবে, বাট যখনই আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারে চলে এলাম, সেখানে একটা সাডেন দেখতে পাবো, ড্রপ দেখতে পাবো। দ্যাট ডিস্টিংগুইশেস এ সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল ফ্রম এনি আদার মেটেরিয়াল। সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের সাথে অন্য যে কোনো মেটেরিয়ালের তফাৎটা হচ্ছে এটাই, যে at the critical temperature there occurs an abrupt change in the resistivity of the material. হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি 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 ভাবলাম যে কলটাই ডিসকানেক্টেড হয়ে গেছে। পাওয়ার পয়েন্টে পড়ালে আমি যখন প্রেজেন্টেশন মোডে যাই, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, পুরোটা স্ক্রিনটা জুড়েই এটা রয়েছে। একটু মাঝে মধ্যে রেসপন্ড করো আর কি। ঠিক আছে, এখান পর্যন্ত যেটা বললাম পয়েন্টটা ক্লিয়ার হলো। একটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের ক্ষেত্রে এই অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখা যায় যখন আমরা এই ক্রিটিক্যাল টেম্পারেচারে আসছি। ওকে, ক্রিটিক্যাল টেম্পারেচারটা কিন্তু বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন রকম। একটা সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার যা, অন্য সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার কিন্তু তার থেকে ডিফারেন্ট। এটা মেটেরিয়াল ডিপেন্ডেন্ট। তো যাই হোক, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইট কামস টু দি সুপার কন্ডাক্টিং স্টেট, কোন একটা মেটেরিয়াল যখন সুপার কন্ডাক্টিং স্টেটে আসে তখন কি হয়, তখন কারেন্ট ফ্লোজ ইনডেফিনাইটলি উইথ নো পাওয়ার লস। সাধারণভাবে এমনি তুমি যদি জুল লসের কথা কনসিডার করো, সেখানে দেখেছো যে জুল লস ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর, জুল লস ইজ প্রপোর্শনাল টু দি রেসিস্টিভিটি অফ দি মিডিয়াম। তো মিডিয়ামটা রেসিস্টিভিটিটাই যদি জিরো হয়ে যায়, ন্যাচারালি এখানে পাওয়ার লসটা থাকবে না। আমরা কোনোভাবে যদি কারেন্টটা একবার শুরু করতে পারি, তাহলে ইট উইল কন্টিনিউ ফর ইনফাইনাইটলি লং টাইম। ইন দ্যাট কেস উই ডু নট নিড টু মেনটেন দি পোটেনশিয়াল ডিফারেন্স। সো কারেন্ট ফ্লোজ indefinitely with no power loss. There is no potential difference which is required to be maintained for sustaining the current. কারেন্টটাকে ধরে রাখার জন্য এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মেনটেন করে রাখার কোনো দরকার নেই। ওকে, যদি আমরা একটা ইনসুলেটিং মেটেরিয়ালের কথা বলি, ইনসুলেটিং জাংশন, ধরো এইরকম একটা সিচুয়েশন, একটা ইনসুলেটিং জাংশন, সে এইরকম, ধরো এটা তোমার কোন একটা মেটাল প্লেট আর এইটা আর একটা মেটাল প্লেট, কেমন দুটো মেটাল প্লেট, আর তার মাঝখানে একটা ইনসুলেটিং মেটেরিয়াল রয়েছে। সে তার মাঝে কোন একটা গ্লাসকে আমি রেখে দিয়েছি, ইনসুলেটিং মেটেরিয়াল। তো আমরা দেখেছি যে এর মধ্যে দিয়ে যদি কারেন্ট পাঠানোর চেষ্টা করি, there will be no conduction current. As you can remember, no conduction current exists through a dielectric medium, through an insulating medium. এখন যদি এই প্লেটগুলো সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের হতো, যদি এইগুলোর বিহেভিয়ারটা সুপার কন্ডাক্টিং হতো, তাহলে এটা দেখা যায় যে তোমার ইনসুলেটিং মেটেরিয়ালটার মধ্যে দিয়েও একটা কারেন্ট থাকে, একটা কন্ডাকশন কারেন্ট থাকে। সেই কারেন্টটাকে আমরা সুপার কারেন্ট বলি। A super current can flow across an insulating junction. কোন ইনসুলেটিং জাংশনের অ্যাক্রসে এরকম সুপার কারেন্ট থাকতে পারে। এই ফেনোমেননটাকে জোসেফসন এফেক্ট বলা হয়। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস।
একটা ইনসুলেটিং জাংশনের মধ্যে দিয়েও কোনো কারেন্ট থাকতে পারে যদি আমরা এরকম সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল দিয়ে ওই ইনসুলেটিং জাংশনটাকে সারাউন্ড করে রাখি। দিস ইজ নোন এজ জোসেফসন এফেক্ট। এবার দেখা যাক ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট কেমন হয় সুপার কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে। ইলেকট্রিক্যাল প্রপার্টিজের কেমন চেঞ্জ হয় সেটা আমরা ডিসকাস করলাম। এবার ম্যাগনেটিক প্রপার্টিজ কেমন ভাবে চেঞ্জ করে সেটা ডিসকাস করা যাক। ওকে, বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার এন্ড বিলো দি ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড বলতে কি বোঝায় সেটা আমি পরে ডিফাইন করছি। একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ড হবে, যেমন একটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচের কোনো টেম্পারেচার এবং একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ডের নিচে কোনো ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য এই সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালটা একটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসাবে বিহেভ করে। দি মেটেরিয়াল এক্সপেল ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইট, it behaves as perfect diamagnet. M equals to minus H. M equals to minus H, that is susceptibility equals to -1. We call this effect as the Meissner effect. এটাকে মেইসনার এফেক্ট বলা হয়। তবে মেইসনার এফেক্টে কি বলতে চাইলাম, কোন একটা সুপার কন্ডাক্টিং মিডিয়াম তার টেম্পারেচারটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রাখলাম। এবার এই মেটেরিয়ালটাকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হলো। যদি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা খুব লার্জ না হয় তাহলে কিন্তু এই মিডিয়ামটা সমস্ত ম্যাগনেটিক ফ্লাক্সকে রিপেল করবে। এই মেটেরিয়ালটার মধ্যে এফেক্টিভলি কোনো রকম ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে না, অর্থাৎ মিডিয়ামটা একটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসাবে কাজ করবে। দিস ইজ নোন এজ মেইসনার এফেক্ট। এখানে দেখো সিমেট্রিক্যালি জিনিসটা দেখানো হয়েছে। এইটা বেসিক্যালি তোমার নর্মাল স্টেট, এইটা এইটা হচ্ছে তোমার নর্মাল স্টেট। নর্মাল স্টেটে যদি মিডিয়ামটা থাকে, আমরা নর্মাল স্টেটে আছে সেটা এরকম ভাবে বোঝাতে পারি যে টি গ্রেটার দেন টিসি। এটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে উপরে থাকে তাহলে তো আর মিডিয়ামটার মধ্যে কোনো রকম সুপার কন্ডাক্টিং বিহেভিয়ার নেই, এটা তোমার নর্মাল স্টেটে আছে। তো নর্মাল স্টেটে যদি থাকে এবং এখানে যদি আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মেটেরিয়ালটাকে বসাই তাহলে দেখতে পাচ্ছ যে এটার মধ্যে এক্সট্রা কোনো রকম ম্যাগনেটিক বিহেভিয়ার নেই। এটা সে তোমার কোনো একটা নন ম্যাগনেটিক মেটেরিয়াল তার তৈরি। লাইনস অফ ফোর্স গুলো যেমন প্যারালাল ছিল সেরকমই আছে। অন দি আদার হ্যান্ড আমরা যদি টেম্পারেচারটাকে কমিয়ে দিই, বিলো দি ক্রিটিক্যাল টেম্পারেচার নিয়ে আসি, তাহলে এই মেটেরিয়ালটা নর্মাল স্টেট থেকে ট্রানজিশন হয়ে সুপার কন্ডাক্টিং স্টেটে চলে এসেছে। নর্মাল স্টেট থেকে ট্রানজিশন হয়ে সুপার কন্ডাক্টিং স্টেটে চলে এসেছে। ওই একই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এবার যদি এই মেটেরিয়ালটাকে বসানো হয়, একই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই সুপার কন্ডাক্টিং মিডিয়ামটাকে যদি বসানো হয় তাহলে দেখতে পাচ্ছ যে এই লাইনস অফ ফোর্স গুলো রিপেলড হয়ে যাচ্ছে। এই মিডিয়ামটার মধ্য দিয়ে কোনো রকম ফ্লাক্স থাকছে না, অর্থাৎ মিডিয়ামটা বেসিক্যালি একটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসাবে কাজ করছে। এইটা কখন ট্রু, যদি তোমার অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডটা একটা সার্টেন ফিল্ডের থেকে কম হয়। যদি আমরা এই এইচটা এইচসি থেকে বড় করে দিই তাহলে কিন্তু এর মধ্যে কিছু পেনিট্রেশন থাকে, সেটা আমরা পরে স্টাডি করব। লন্ডন ইকুয়েশন বা তোমার ওই পেনিট্রেশন ডেপথ, এইটা টার্মে জিনিসটাকে ডিসকাস করা যায়। ফর দি টাইম বিং আমি যেটা বললাম যে এক্সটার্নাল ফিল্ড স্ট্রেংথটা যদি একটা সার্টেন ভ্যালুর নিচে থাকে তাহলে সুপার কন্ডাক্টিং মিডিয়ামটা একটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসাবে বিহেভ করবে। এই ফেনোমেননটাকে আমরা মেইসনার এফেক্ট বলি। তাহলে দুটো খুব ডিস্টিংক্ট অবজারভেশন পেলে, তাই না? দুটো খুব ডিস্টিংক্ট অবজারভেশন পেলে যখন আমরা এই মিডিয়ামটার ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিটাকে স্টাডি করছি। ডিস্টিংক্ট অবজারভেশন গুলো কি কি? প্রথম অবজারভেশনটা হচ্ছে যে টেম্পারেচারটাকে যখন ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ সুপার কন্ডাক্টিং স্টেটে, এর ইলেকট্রিক্যাল প্রপার্টিটার অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এর যে ইলেকট্রিক্যাল প্রপার্টি সেটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে, এর রেসিস্টিভিটিটা সাডেনলি ড্রপস টু জিরো। এইটা একটা ডিস্টিংক্ট চেঞ্জ। আর একটা চেঞ্জ হচ্ছে এই জায়গাটাতে, ধরো মিডিয়ামটা নর্মাল স্টেটে যখন আছে এইটা একটা নর্মাল মিডিয়াম মানে নন ম্যাগনেটিক মিডিয়াম, যখনই সুপার কন্ডাক্টিং স্টেটে নিয়ে চলে যাচ্ছ এই মিডিয়ামটা কিন্তু একটা পারফেক্ট ডায়াম্যাগনেটিক মিডিয়াম হিসাবে বিহেভ করছে। এই হচ্ছে দুটো ডিস্টিংক্ট চেঞ্জ in the electromagnetic properties of the medium when it is in the superconducting state. তো এই যে ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা, এই ডায়াম্যাগনেটিক প্রপার্টিটাকে মোর ফান্ডামেন্টাল বলা হয়।
দেন দি জিরো রেসিস্ট্যান্স ফর সুপারকন্ডাক্টিং মেটেরিয়ালস। কোন একটা মিডিয়াম সুপার কন্ডাক্টিং স্টেটে আছে কিনা, কোন একটা মিডিয়াম সুপার কন্ডাক্টিং স্টেটে আছে কিনা তার একটা বড় তার মোর ফান্ডামেন্টাল যে প্রপার্টি, সেটা হচ্ছে এই এক্সিবিশন অফ ডায়াম্যাগনেটিক প্রপার্টি। জিরো রেসিস্ট্যান্স প্রপার্টির থেকেও এই ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা আরো ফান্ডামেন্টাল। ওকে, so some more points on the Meissner effect or on the effect of magnetic field on a superconducting medium. আমরা তো বললাম যে তোমার এক্সটার্নাল ফিল্ড স্ট্রেংথটা যদি একটা সার্টেন ফিল্ডের নিচে থাকে, ক্রিটিক্যাল ফিল্ডের নিচে থাকে, তাহলে সুপারকন্ডাক্টিং মিডিয়ামটা পারফেক্ট ডায়াম্যাগনেটিক মিডিয়াম হিসেবে কাজ করে। ডায়াম্যাগনেটিক মিডিয়াম কি করে? ডায়াম্যাগনেটিক মিডিয়াম বেসিক্যালি এক্সটার্নাল ফিল্ডকে রিপেল করে। তো এই প্রপার্টিটা আমরা কাজে লাগাতে পারি ইন দি ফিল্ড অফ ম্যাগনেটিক লেভিটেশন। এই জিনিসটাকে আমরা সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক লেভিটেশন বলে থাকি। দেখো এখানে স্কিমেটিক্যালি সেই জিনিসটা দেখানো হয়েছে, স্কিমেটিক্যালি এখানে সেই জিনিসটা দেখানো হয়েছে। এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা তোমার ধরো কোনো একটা সুপার কন্ডাক্টিং মিডিয়াম যার মধ্যে একটা ডায়াম্যাগনেটিক প্রপার্টি করা হয়েছে। তো এবার যদি এখানে অন্য কোনো আরেকটা মিডিয়ামকে রাখি তাহলে দ্যাট উইল বি রিপেলড। এরকম দুটো সুপার কন্ডাক্টিং মিডিয়াম তাদের মধ্যে এরকম ধরনের একটা রিপালশন দেখা যাবে। এই যে জিনিসটা, এটাকে লেভিটেশন বলি। এই যে এই জিনিসটা তোমার বেসিক্যালি বলতে পারো ফ্লোট করছে, লেভিটেট করছে। হ্যাঁ, আরো অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হচ্ছে লেভিটেশন। এই মিডিয়ামটা তাহলে লেভিটেট করছে, সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক লেভিটেশন। এখানে আমরা তাহলে এই ডায়াম্যাগনেটিক প্রপার্টিটাকে ইউজ করি when the medium is in superconducting state. ওকে, তো এখানে আমরা তাহলে দুটো ক্রিটিক্যাল প্যারামিটার পেলাম। একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, যে টেম্পারেচারের নিচে নিয়ে গেলে নর্মাল স্টেট থেকে সুপার কন্ডাক্টিং স্টেটে ট্রানজিশন হয়। আরেকটা ক্রিটিক্যাল প্যারামিটারের কথা বললাম যেটাকে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড বলা হয়, অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালুর নিচে মিডিয়ামটা পারফেক্ট ডায়াম্যাগনেট হিসাবে বিহেভ করে, তো সেটাই ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। এই টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, এরা ইন্টারডিপেন্ডেন্ট by the relation this Hc equals to H0 into 1 minus T by Tc whole square। এরকম একটা রিলেশন থাকে ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যে একটা এরকম রিলেশন থাকে। সিম্বল গুলোর মানে কি? H0টা কি বোঝাচ্ছে? H0টা বেসিক্যালি তোমার ক্রিটিক্যাল ফিল্ড স্ট্রেংথ। H0টা হচ্ছে ক্রিটিক্যাল ফিল্ড স্ট্রেংথ এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এই যে টেম্পারেচারটা এখানে যেটা টি লেখা হয়েছে, সেই টিটা তো অবশ্যই টিসির থেকে ছোট। এই টিটা টিসির থেকে ছোট। যত আমরা লোয়ার টেম্পারেচারে যাচ্ছি, এই ডায়াম্যাগনেটিক প্রপার্টিটা কিন্তু মোর এন্ড মোর ক্রিটিক্যাল ফিল্ডকে টলারেট করতে পারছে। এইচসি ভ্যালুটা বাড়ছে, টি ভ্যালুটা যত কমছে এইচসি ভ্যালুটা তত বাড়ছে। টিসিটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তো এই ক্রিটিক্যাল টেম্পারেচারের করেসপন্ডিং যে ম্যাগনেটিক ফিল্ডটা, যতদূর পর্যন্ত মিডিয়ামটা তোমার পারফেক্ট ডায়াম্যাগনেটিক মিডিয়াম হিসেবে বিহেভ করবে, সেটা কি বেসিক্যালি এই H0 দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে H0টাকে আমরা ইন্টারপ্রিট করতে পারি অ্যাজ দি ক্রিটিক্যাল ফিল্ড স্ট্রেংথ হোয়েন ও ওকে সরি, এটা ভুল বললাম দাদা। এটা টি ইকুয়ালস টু টিসি তে নয়, এটা তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে। সরি, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে, রাইট। এখান থেকে সেটা বুঝতে পারছি, যদি তোমার টিটা জিরো হয়, এই ইকুয়েশনটা থেকে দেখো টিটা যদি জিরো হয়, দিস ইমপ্লাইজ H equals to Hc equals to H0. So H0 is the critical field strength when the material is at absolute zero temperature. আর Hc টা হচ্ছে critical field strength at any temperature T which is less than Tc. এটাকে আমরা রিলেশনটাকে প্লট করতে পারি। বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে টিসি ভ্যালুটা ডিফারেন্ট, কাজে বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে এই এইচসি ভ্যালুটাও ডিফারেন্ট হবে আর কি। ওকে, বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে এইচসি ভ্যালুটা ডিফারেন্ট হবে। আমরা এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচারটাকে দেখাচ্ছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এইচসিটাকে প্লট করছি। অ্যালুমিনিয়ামের জন্য যদি প্লট করা হয় তাহলে এরকম হবে, যদি মার্কারির জন্য প্লট করি তাহলে এরকম হবে, লেডের জন্য প্লট করলে এরকম হবে।
এটাই আর কি, এই এই ইকুয়েশনটা নেচারটা থেকে সেটা বুঝতে পারছো। এটা বেসিক্যালি কি তোমার ইকুয়েশন অফ এ প্যারাবোলা। ইকুয়েশন অফ এ প্যারাবোলা তো বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে টিসিটা আলাদা, কাজে বিভিন্ন মেটেরিয়ালের ক্ষেত্রে এইচ ভ্যালুটাও ডিফারেন্ট হবে। ওকে, ঠিক আছে এতদূর পর্যন্ত যেগুলো বললাম। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার এই স্যার। যে লেভিট হ্যাঁ 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 স্যার এই বলো। যে লেভিটেট ইন স্পেস যেটা বললেন এটা হ্যাঁ আরেকবার। হ্যাঁ, লেভিটেশন কথাটার মানে কি বেসিক্যালি ফ্লোট করা না। তুমি তুমি যদি একটা মিডিয়ামকে এইরকম ভাবে রাখার চেষ্টা করতে, ধরো ধরো এইটা নেই নিচের যে এটাকে দেখিয়েছি, এই ম্যাগনেটটা এটা নেই, শুধু এইরকম ধরনের একটা মিডিয়াম রয়েছে। তো এই এই মিডিয়ামটা কি ফ্রি স্পেসে এরকম ভাবে ফ্লোট করতে পারে? পারবে না, বিকজ দেয়ার ইজ গ্র্যাভিটি। এখানে তো একটা গ্র্যাভিটি রয়েছে, সেই গ্র্যাভিটিটার জন্য পড়ে যাবে। এর উপর একটা এমজি পরিমাণ ফোর্স কাজ করবে। কাজে এটাকে যদি তুমি ফ্লোট করিয়ে রাখতে চাও, এটাকে যদি ফ্লোট করিয়ে রাখতে চাও, নিশ্চয়ই তোমাকে একটা অপোজিট ডিরেকশনে ফোর্স দিতে হবে, যেটা কিনা এর গ্র্যাভিটিটাকে ব্যালেন্স করবে। সেই ফোর্সটা আমি ডায়াম্যাগনেটিক রিপালশন দিয়ে দিতে পারি। ডায়াম্যাগনেটিক রিপালশন দিয়ে ফোর্সটাকে দেওয়া যায়, যেমন দেখেছে যে তোমার দুটো ম্যাগনেটকে যদি তুমি সে দুটো ম্যাগনেটের নর্থ পোলকে যদি ব্যাক টু ব্যাক রাখো, তাহলে কি হবে? তাদের মধ্যে রিপালশন হবে। এখানেও তাই ডায়াম্যাগনেটিক রিপালশন। তাতে করে এই রিপালশন স্ট্রেংথটা যদি সাফিসিয়েন্ট হয় যে তোমার এই ওয়েটটা ব্যালেন্সড আউট হচ্ছে, তাহলে এটা তোমার এইরকম ভাবে লেভিটেট করবে। এই জিনিসটাকে ম্যাগনেটিক লেভিটেশন বলা হয়। ওকে স্যার। তোমরা ওই এ কি বলে ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন শোনোনি নাম? ম্যাগনেটিক লেভিটেশন এই টেকনোলজির উপর বেস করে যে ট্রেন চলে, শোনোনি এগুলো? বুলেট ট্রেনের নাম শুনেছো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই কি বলছি বুলেট বুলেট। এমনি আমাদের আমাদের এই ইন্ডিয়ান রেলওয়ে যে যে ট্রেন হ্যাঁ স্যার। চলে, সেইগুলোর অ্যাভারেজ স্পিড কেমন? রাজধানী এক্সপ্রেস বা এগুলোর অ্যাভারেজ স্পিড কেমন? এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনগুলোর অ্যাভারেজ স্পিড কিরকম? 120, 30, 40 কিলোমিটার পার আওয়ার। বুলেট ট্রেনের স্পিড হচ্ছে 300, 350 কিলোমিটার পার আওয়ার। আর এই ম্যাগনেটিক লেভিটেশন এই টেকনোলজির উপর বেস করে যে ট্রেনগুলো চলে, সেইগুলোর স্পিডটা টিপিক্যালি 500, 550, 600 কিলোমিটার পার আওয়ার। ওকে, কাজেই বুঝতে পারছো যে হাই স্পিড অ্যাচিভ করা সম্ভব। হাই স্পিড অ্যাচিভ করা সম্ভব, তার অনেক মানে শুধু হাই স্পিডই নয়, এর আরো অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে খুব কম এনার্জি দরকার হয়। হ্যাঁ, সুপার কন্ডাক্টিভিটি এই টেকনিকের উপর বেস করে যে সমস্ত ডিভাইস বা এর উপর বেস করে যে টেকনোলজিটা ডেভেলপড হয়েছে, সেখানে কিন্তু এনার্জি লস, পাওয়ার কনজাম্পশন এগুলো সব কমানো সম্ভব হয়েছে। সেইগুলো ইন্টারেস্টেড থাকলে একটু একটু পড়ে দেখতে পারো। বছর তিনেক আগে মানে সুপার কন্ডাক্টিভিটিটা তো খুব পপুলার একটা টপিক, এবং দেখতে পাচ্ছ যে এটা তোমার শুরুই হয়েছে 1913 সালে। 1911 সালে এটা ডিসকভার হয়েছে। কাজেই উম, এটা বহুদিন ধরে স্টাডিড হচ্ছে। টেকনোলজিটা কিন্তু খুব যে পুরানো তা নয়, টেকনোলজিটা আরো পরে ডেভেলপ হয়েছে এবং এটা এখনো চলছে। সুপার কন্ডাক্টিভিটির অনেক কিছু সুন্দর সুন্দর ডেমনস্ট্রেশন রয়েছে, তোমরা ইন্টারেস্টেড হলে ইউটিউব থেকে দেখতে পারো। কয়েক বছর আগে, বছর দুয়েক বা বছর তিনেক আগে একজন সায়েন্টিস্ট আমাদের এখানে এসেছিলেন, তোমরা নাম জানতে পারো, উলফগ্যাং কেটারলি। উলফগ্যাং কেটারলি নোবেল লরেট অফ 2001 বোস-আইনস্টাইন কনডেনসেশনের উপর পেয়েছিলেন। তো উনি এখানে এই এসএন বোস বসে এসেছিলেন ভিজিট করতে, এবং সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটা পপুলার টক ছিল আর কি। সেই টকটাতে উনি এরকম সুপার কন্ডাক্টিভিটি ডেমনস্ট্রেট করেছিলেন। প্রচুর কিছু এক্সপেরিমেন্ট সুপার কন্ডাক্টিভিটি ফেনোমেনার উপর বেস করে সেটা দেখিয়েছিলেন। এরকম প্রচুর কিছু এক্সপেরিমেন্ট, ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট রয়েছে, যেগুলো এই সুপার কন্ডাক্টিভিটির উপর বেস করে দেখানো যায়। ইন্টারেস্টেড হলে ইউটিউব থেকে দেখতে পারো, প্রচুর আছে। যাই হোক, মানে আমরা যেটা বললাম সেটা ক্লিয়ার হয়েছে। মেইসনার এফেক্টটা কি এবং ম্যাগনেটিক লেভিটেশন কি, সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড কি, এগুলো পরিষ্কার হয়েছে। এরপরে আমরা যেটা বলছিলাম যে তোমার সুপার কন্ডাক্টিং মেটেরিয়াল গুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, সেই ক্লাসিফিকেশন
ক্লাসিফিকেশনটাতে আসবো। এই ক্লাসিফিকেশনটা কিসের উপর বেস করে করা হয় এবং তোমার ক্লাসিফিকেশনটা কেমন সেটা নিয়ে ডিসকাস করবো। টাইপ 1 সুপার কন্ডাক্টর আর টাইপ 2 সুপার কন্ডাক্টর। আমরা দেখে এলাম যে ইন্টেরিয়ার অফ দি বাল্ক সুপারকন্ডাক্টর ক্যান নট বি পেনিট্রেটেড বাই এ উইক ম্যাগনেটিক ফিল্ড। মেশনার এফেক্ট পড়ার সময় আমরা এটা ডিসকাস করে এলাম, যদি এক্সটার্নাল ফিল্ডটা খুব উইক হয়, অন্তত এই এইচসি ভ্যালু থেকে কম হয়, এইচসি ভ্যালুটা এরকম ভাবে না বলে আমি বলছি ভেরি উইক ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, খুব উইক ম্যাগনেটিক ফিল্ড তার থেকে যদি কম হয় এক্সটার্নাল ফিল্ডটা, তাহলে কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ডটা এই সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে পেনিট্রেট করতে পারে না। So interior of a bulk superconductor cannot be penetrated by a weak magnetic field. That is what is known as Meissner effect. এখন যদি ম্যাগনেটিক ফিল্ডটা লার্জ হয়, যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা এই মেটেরিয়ালটাকে বসাচ্ছি, সেই মেটেরিয়ালটা যদি লার্জ হয়, সে ধরো এই ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হয়, তাহলে কি হবে, সুপার কন্ডাক্টিভিটিটা কিন্তু লস্ট হয়ে যাবে। যেমন সুপার কন্ডাক্টিং মেটেরিয়ালের টেম্পারেচারটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে নিয়ে যাওয়া হয়, তাহলে তার সুপার কন্ডাক্টিভিটি প্রপার্টিটা লস্ট হয়ে যায়, এটা নর্মাল স্টেটে ফিরে আসে। একই রকম ভাবে আমি যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রেখেই ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াতে থাকতাম, ক্রিটিক্যাল ভ্যালুর উপরে গেলে এই সুপার কন্ডাক্টিভিটিটা কিন্তু ব্রেক করে যেত। তো এই ব্রেকডাউনটা কিভাবে হয়, যদি ক্রিটিক্যাল ভ্যালুর উপরে নিয়ে যাওয়া হয় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা, আমরা বললাম সুপার কন্ডাক্টিভিটিটা ব্রেকস ডাউন। তো এই সুপার কন্ডাক্টিভিটিটা কিভাবে ব্রেক ডাউন করে, তার উপরে বেস করে মেটেরিয়াল গুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে টাইপ 1 সুপার কন্ডাক্টার্স আর একটা হচ্ছে টাইপ 2 সুপার কন্ডাক্টার্স। টাইপ 1 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, টাইপ 1 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে সমস্ত ম্যাগনেটিক ফ্লাক্স গুলো এক্সপেলড হয় when the medium is at temperature below the critical temperature and the external field is below the critical field. এক্সটার্নাল ফিল্ডটা যদি ক্রিটিক্যাল ফিল্ডের থেকে নিচে থাকে আর মেটেরিয়ালের টেম্পারেচারটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে কম হয়, তাহলে টাইপ 1 সুপার কন্ডাক্টর সমস্ত ম্যাগনেটিক ফ্লাক্সকেই এক্সপেল করে দেয়, পারফেক্ট ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে। অন দি আদার হ্যান্ড, আমরা যদি এই এক্সটার্নাল ফিল্ড স্ট্রেংথটাকে ক্রিটিক্যাল ফিল্ডের উপরে নিয়ে যাই, যদি এইচটা এইচসি থেকে বড় হয়, তাহলে কিন্তু সুপার কন্ডাক্টিভিটিটা একদম অ্যাব্রাপ্টলি ডিস্ট্রয়েড হয়ে যায়, সাডেনলি এটা ডিস্ট্রয়েড হয়ে যায়। অর্থাৎ এটা তোমার এ কাইন্ড অফ ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। এই ডিস্ট্রাকশনটা সুপার কন্ডাক্টিং স্টেট থেকে নর্মাল স্টেটে ট্রানজিশন when the external field is increased beyond the critical field, এই ট্রানজিশনটা একটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। এখানে সেটাকে স্কিমেটিক্যালি দেখানো রয়েছে, দেখতে পাচ্ছ যে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর -m ম্যাগনেটাইজেশনটাকে দেখানো হয়েছে, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা এক্সটার্নাল ফিল্ডটাকে দেখিয়েছি। ওকে, দেখতে পাচ্ছ যে যত এক্সটার্নাল ফিল্ডটাকে জিরো ভ্যালু থেকে বাড়ানো হচ্ছে, খুব উইক রেঞ্জে রয়েছে, স্মল রেঞ্জে রয়েছে, বাড়ানো হচ্ছে, -mটা একদম এইচ এর সাথে সমান। হ্যাঁ, জাস্ট এই স্ট্রেট লাইনের স্লোপটা ইকুয়াল টু 1, এখান পর্যন্ত m ইকুয়ালস টু -h। এবার যখনই এই এইচ ভ্যালুটা এইচসি তে নিয়ে গেলাম, মানে জাস্ট তার থেকে একটু বাড়ানো হলো, তাতে করে দেখো এর মধ্যে কিন্তু একদম নর্মাল যে বিহেভিয়ারটা, সেই বিহেভিয়ারটা চলে এলো। তাহলে এইচ লেস দেন এইচসি, এই যে ডোমেনটাকে দেখানো হয়েছে, এই যে ডোমেনটাকে আমরা মার্ক করে দেখিয়েছি, যেখানে তোমার m ইকুয়ালস টু -h, এই ডোমেনটাতে মিডিয়ামটা সুপার কন্ডাক্টিং মিডিয়াম হিসেবে বিহেভ করে। অন দি আদার হ্যান্ড, এই যে ডোমেনটাকে দেখানো হয়েছে, সেই ডোমেনে মিডিয়ামটা নর্মাল মিডিয়াম হিসেবে বিহেভ করে। এই যে ট্রানজিশনটা হচ্ছে at h equals to hc, এই ট্রানজিশনটা অ্যাব্রাপ্টলি হচ্ছে, দেখো ডিসকন্টিনিউয়াস একটা চেঞ্জ চলে এসেছে, তাহলে এটা ডেফিনেটলি একটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। এই ধরনের মিডিয়াম গুলোকে আমরা টাইপ 1 সুপার কন্ডাক্টিং মিডিয়াম বলে থাকি। এইগুলো সাধারণভাবে পিওর মেটালের ক্ষেত্রেই দেখা যায়, অ্যালুমিনিয়াম, লেড, মার্কারি, এই ধরনের যে পিওর মেটেরিয়াল রয়েছে, সেই পিওর মেটেরিয়াল গুলোর ক্ষেত্রেই আমরা এইরকম সাডেন চেঞ্জ, অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখতে পাই। ওকে, নেক্সট লেট আস টক অ্যাবাউট টাইপ 2 সুপারকন্ডাক্টরস। টাইপ 1 সুপারকন্ডাক্টরে কিন্তু আমরা বেসিক্যালি একটাই ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে বললাম। On the other hand, type 2 superconductor there are two critical fields.
এখানে কিন্তু দুটো ক্রিটিক্যাল ফিল্ড রয়েছে, একটা সে Hc1 আর একটা হচ্ছে Hc2। ডেফিনিশনটা খুব পরিষ্কার, যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে এবং এক্সটার্নাল ফিল্ডটা যদি Hc1 এর থেকে কম হয়, তাহলে কিন্তু সমস্ত ম্যাগনেটিক ফ্লাক্সই রিপেলড হবে। অন দি আদার হ্যান্ড, যদি এইচটা Hc1 এর থেকে বড় হয় বাট Hc2 থেকে ছোট যদি হয়, পরে থার্ড যে পয়েন্টটাকে আমি বলছি, থার্ড পয়েন্টের ক্ষেত্রে এইচ ভ্যালুটা Hc2 থেকে ছোট বাট Hc1 এর থেকে বড়, এই জায়গাতে কি হয়, এই জায়গাতে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সটা পার্শিয়ালি এক্সপেলড হয়। অর্থাৎ মিডিয়ামের যে ম্যাগনেটিক প্রপার্টিটা লস্ট হয়ে যাচ্ছিল অ্যাব্রাপ্টলি ফর এ টাইপ 1 সুপারকন্ডাক্টর, সেটা কিন্তু নয়। এই ক্রিটিক্যাল ফিল্ডের থেকে বড়, Hc1 এর থেকে বড় যদি করা হয়, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সটা পার্শিয়ালি এক্সপেলড হয় and the material enters in a state of mixed normal and superconductivity state। একটা মিক্সড স্টেটে মেটেরিয়ালটাকে পাওয়া যায়, যেখানে তার নর্মাল বিহেভিয়ারও রয়েছে, ইন অ্যাডিশন সুপার কন্ডাক্টিং বিহেভিয়ার। অন দি আদার হ্যান্ড, যদি আমরা এক্সটার্নাল ফিল্ডটাকে Hc2 থেকেও বড় করে দিই, এই জায়গাটাতে যদি চলে যাই, এইচটা যদি Hc2 থেকে বড় হয়, সেক্ষেত্রে কিন্তু সুপার কন্ডাক্টিভিটিটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যায়। ওকে, অর্থাৎ সেটা তোমার পুরোপুরি নর্মাল স্টেটে চলে যায়। এই ধরনের মেটেরিয়াল গুলোকে আমরা টাইপ 2 সুপার কন্ডাক্টর বলে থাকি। এখানেও দেখো গ্রাফটা প্লট করা রয়েছে, দেখতে পাচ্ছ আগের মতোই ওয়াই অ্যাক্সিস বরাবর -m প্লট করা হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর এইচ এক্সটার্নাল ফিল্ডকে প্লট করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা এক্সটার্নাল ফিল্ডটা এই Hc1 এর থেকে কমে আছি, সেখান পর্যন্ত কিন্তু m equals to -h পারফেক্ট ডায়াম্যাগনেটিক যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা এক্সিবিটেড হচ্ছে। ওকে, অর্থাৎ মিডিয়ামটা একদম পারফেক্ট সুপার কন্ডাক্টিং স্টেটে রয়েছে যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ফিল্ডটা এই Hc1 এর থেকে কম। যখন এক্সটার্নাল ফিল্ডটা Hc2 থেকে বড় হচ্ছে, এই যে রিজিয়নটা Hc2 থেকে যখন বড় হচ্ছে, এই রিজিয়নে কিন্তু কোনো রকম ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার আমরা দেখছি না, ম্যাগনেটাইজেশনটা ড্রপস টু জিরো। তাহলে এইটা তোমার নর্মাল স্টেট। আর এই মধ্যবর্তী যে রিজিয়নটা, যখন এক্সটার্নাল ফিল্ডটা Hc1 এর থেকে বড় কিন্তু Hc2 থেকে ছোট, এই যে রিজিয়নটা, সেই রিজিয়নে যখন আমরা রয়েছি, এক্সটার্নাল ফিল্ডটাকে যদি এই রিজিয়নের মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু মিডিয়ামটার সুপার কন্ডাক্টিং বিহেভিয়ারও অবজার্ভ করা যায়, নর্মাল বিহেভিয়ারও অবজার্ভ করা যায়। অর্থাৎ এটা যেন একটা মিক্সড স্টেট। এই যে স্টেটটা, এটা একটা মিক্সড স্টেট। আমরা প্রথমে একদম বাম দিকে যে রিজিয়নটা দেখালাম, এটা হচ্ছে পারফেক্ট সুপার কন্ডাক্টিং স্টেট। একদম এক্সট্রিম রাইট সাইডে যে রিজিয়নটা দেখালাম, সেটা হচ্ছে নর্মাল স্টেট। আর ইন বিটুইন যে রিজিয়নটাকে দেখিয়েছি, সেটা বেসিক্যালি একটা মিক্সড স্টেট, নর্মাল স্টেট আর সুপার কন্ডাক্টিং স্টেটের একটা মিক্সড স্টেট। এইটাকে ভর্টেক্স রিজিয়ন বলা হয়। এটাকে ভর্টেক্স রিজিয়ন বলা হয়। ভর্টেক্স রিজিয়নে এমটা কিন্তু এইচ এর সাথে এক্স্যাক্টলি সমান নয়, এম ইকুয়ালস টু -h নয়, রাদার এখানে কিন্তু তোমার জিনিসটা এক্সপোনেনশিয়ালি ফল করতে থাকে, অনেকটা এক্সপোনেনশিয়াল ফল দেখা যায় এই রিজিয়নটায়। এই প্রপার্টিটা, এই বিহেভিয়ারটা সাধারণভাবে অ্যালয়ের ক্ষেত্রে দেখা যায়। এনবিটিআই বা ওয়াইবিসিও, এই ধরনের যে সুপার কন্ডাক্টিং অ্যালয় গুলো রয়েছে, তারা এই রকম ধরনের বিহেভিয়ারকে এক্সিবিট করে। এইগুলোকে আমরা টাইপ 2 সুপার কন্ডাক্টর বলে থাকি। ক্লিয়ার হয়েছে? টাইপ 1 সুপার কন্ডাক্টর কি, টাইপ 2 সুপার কন্ডাক্টর কি? কোনো প্রশ্ন? স্যার, বলো। স্যার বলছি ওই যে যেখানে দুটো মিক্স স্টেটে থাকে, ওখানে অ্যাকচুয়ালি কোনটা তাহলে হবে, মানে কোনটা ডমিনেট করবে তাহলে? না, সেটা সেটা তোমার ডিপেন্ড করছে। এই যে এখানে যেটা দেখালাম মিক্সড স্টেটে কোনটা ডমিনেট করছে, সেটা যদি তুমি বলো, এরকম ভাবে বলতে পারি আমি, এই যে রিজিয়নটা যখন তোমার এইচ ভ্যালুটা Hc1 এর খুব কাছাকাছি, সেখানে সুপার কন্ডাক্টিং স্টেটটা ডমিনেট করছে ওভার দি নর্মাল স্টেট। অন দি আদার হ্যান্ড, যখন এইচ ভ্যালুটা তুমি Hc2 কাছাকাছি চলে গেছো, Hc2 থেকে কম কিন্তু কাছাকাছি চলে গেছো, এই যে রিজিয়নটাকে মার্ক করেছি, সেইখানে কিন্তু সুপার কন্ডাক্টিং স্টেটটা গ্র্যাজুয়ালি তোমার লেস ডমিনেটিং হচ্ছে, নর্মাল স্টেটটা কিন্তু মোর এন্ড মোর ডমিনেট করছে। হুম, এটাই আর কি, মানে যখন তোমার ম্যাগনেটিক ফিল্ডটা কম, তখন সুপার কন্ডাক্টিং বিহেভিয়ারটা ডমিনেট করবে। যত ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াচ্ছ, সুপার কন্ডাক্টিং স্টেটটা তত লস্ট হতে থাকছে। একটা টাইপ 1 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এই লসটা অ্যাব্রাপ্টলি হয়। অন দি আদার হ্যান্ড, টাইপ 2 সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে এই লসটা গ্র্যাজুয়াল লস হয়, কন্টিনিউয়াস লস হয়।
এটাই বলতে চাইলাম আর কি। কেমন? ঠিক আছে স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? সেটা কি এখানে দেখো প্লট করা আছে, টাইপ ওয়ান এর ক্ষেত্রে কেমন হয়, টাইপ টু এর ক্ষেত্রে কেমন হয়, এটা যেটা প্লট করা রয়েছে সেটা বেসিক্যালি ওই এইচসি আর টি এর সাথে রিলেশনটা আর কি। আমরা তো অলরেডি দেখে এসেছি যে ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিটিক্যাল টেম্পারেচারের সাথে কিভাবে রিলেটেড, এরকম একটা প্যারাবোলিক রিলেশন এক্সিস্ট করে, ডিসকাস করে এলাম। তো যদি একটা টাইপ ওয়ান সুপার কন্ডাক্টরের কথা কনসিডার করা হয়, ফরে টাইপ ওয়ান সুপার কন্ডাক্টর বিহেভিয়ারটা হচ্ছে এইরকম, এইচসি টা হচ্ছে তোমার ক্রিটিক্যাল ফিল্ড, আর টিসিটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার, এইরকম ধরনের একটা প্যারাবোলিক রিলেশন পাবো। এই যে রিজিয়নটাকে সেট করে দেখানো রয়েছে এটা সুপার কন্ডাক্টিং রিজিয়নকে বোঝাচ্ছে, আর এই রিজিয়নটা তোমার নর্মাল রিজিয়নকে ডেসক্রাইব করছে। অন দি আদার হ্যান্ড আমি যদি একটা টাইপ টু সুপার কন্ডাক্টরের কথা বলতাম, একটা টাইপ টু সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে যখন এইচ ভ্যালুটা এইচ সি ওয়ান এর থেকে কম তখন এটা পারফেক্টলি সুপার কন্ডাক্টিং মিডিয়াম হিসেবে বিহেভ করছে। যখন এইচ ভ্যালুটা এইচ সি টু থেকেও বড় তখন এটা নর্মাল মেটেরিয়াল হিসেবে বিহেভ করছে। আর ইন বিটুইন যে ভর্টেক্স রিজিয়নটার কথা বলা হলো সেখানে মিডিয়ামটা একটা মিক্সড নর্মাল এবং সুপার কন্ডাক্টিং স্টেটে এক্সিস্ট করছে। এটাই আর কি। হ্যাঁ, তোমার টাইপ ওয়ান সুপার কন্ডাক্টর সাধারণভাবে আমরা ওই এগুলোর ক্ষেত্রে দেখি, অ্যালয়গুলোর যে টাইপ ওয়ান সুপার কন্ডাক্টরটা সাধারণভাবে আমরা নর্মাল যে মেটাল সেগুলোর ক্ষেত্রে দেখি, আর টাইপ টু সুপার কন্ডাক্টর যেটা বলা হলো সেটা বেসিক্যালি তোমার ওই এদের জন্য দেখা যায় আর কি। কি বলো, অ্যালয়গুলোর ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে। নেক্সট, পেনিট্রেশন ডেপথ, লন্ডন ইকুয়েশন এন্ড পেনিট্রেশন ডেপথ। এটা তোমার বেসিক্যালি কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে এক্সটার্নাল ফিল্ডটা কেমন ভাবে পেনিট্রেট করছে তার একটা অ্যানালিটিক ডেরিভেশন বলতে পারো, তার একটা স্টাডি বলা যেতে পারে। আমরা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশনে দেখেছি যে ডেল ক্রস বি ইকুয়ালস টু মিউ নট জে এস। এখানে যে কারেন্টটার কথা আমরা বলছি, যে কারেন্ট ডেনসিটিটার কথা বলছি, দ্যাট ইজ দি সুপার কন্ডাক্টিং কারেন্ট ডেনসিটি। So del cross B equals to mu naught Js. Js represents the superconducting current density. এখন এই ইকুয়েশনটার বোথ সাইডে আমরা কার্ল নিতে পারি। বোথ সাইডে কার্ল নিলে লেফট সাইডটা এইরকম হবে আর রাইট সাইডটা এরকম একটা জিনিস পাবো। এবার একটা ভেক্টর আইডেন্টিটি ইউজ করো, ডেল ক্রস বি, এটাকে কিভাবে লেখা যায়, ডেল অফ ডেল ডট বি মাইনাস ডেল টু বি। রাইট সাইডটা যেমন ছিল সেই রকমই রইল। তোমরা দেখেছো যে ম্যাগনেটিক ফিল্ড সেটা তোমার একটা সলিনয়েডাল ফিল্ড, কাজে ডেল ডট বিটা জিরো। সুতরাং ইকুয়েশনটা রিডিউসড হয়ে যায় টু দিস ফর্ম, ডেল টু বি ইকুয়ালস টু মাইনাস মিউ নট ডেল ক্রস জেএস। ওকে। এখন এখানে এই ডেল ক্রস জেএস এই যে ইকুয়েশনটাকে লেখা হয়েছে এই ইকুয়েশনটাকে বেসিক্যালি লন্ডন ইকুয়েশন বলা হয়। দিস ইজ নোন অ্যাজ লন্ডন ইকুয়েশন। লন্ডন ইকুয়েশন থেকে আমরা এই সুপার কন্ডাক্টিং কারেন্ট ডেনসিটির কার্লটাকে রিপ্লেস করতে পারি কিভাবে, ইন দি ফর্ম অফ মাইনাস এনএস স্কোয়ার বাই এম ইন্টু বি। এই এনএসটা কি বোঝায় সেটা আমরা পরে দেখবো আর কি। জাস্ট এই বিসিএস থিওরি আউটলাইনটা হয়ে গেলে তারপরে এটা বলাটা বেটার হবে। এই এনএসটা বেসিক্যালি তোমার এ বোঝায় ডেনসিটি, ডেনসিটি অফ চার্জ ক্যারিয়ার্স, ইলেকট্রন ডেনসিটি সোজা কথায়। কিন্তু আমরা এটা মানে পরে ডিফাইন করবো আর কি। এটা বেসিক্যালি তোমার কুপার পেয়ার বলা হয়। কুপার পেয়ার বলা হয়। কুপার পেয়ার কি সেটা ওই বিসিএস থিওরির আউটলাইনটা হলে তবে বলতে সুবিধা হবে। ফর দি টাইম বিং আমি শুধু জাস্ট এই অ্যানালিটিক বিহেভিয়ারটা কেমন হয় সেটা কি দেখাতে চাইছি। জাস্ট টেক দি লন্ডন ইকুয়েশন অ্যাজ ইট ইজ ডিরাইভড, ডেল ক্রস জে এস ইকুয়ালস টু মাইনাস এন এস স্কোয়ার বাই এম ইন্টু বি। এটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ আর এমটা হচ্ছে মাস অফ দি ইলেকট্রন অ্যাজ ইউ নো। এখানে তাহলে আমরা ডান দিকে এই ডেল ক্রস জেএস টাকে সাবস্টিটিউট করতে পারি, করলে এইরকম ধরনের একটা জিনিস হবে। এরপর একটা নেগেটিভ সাইন এখানে মিস রয়েছে, এটা মাইনাস হবে, ডেল টু বি ইকুয়ালস টু
মাইনাস বি বাই ল্যামডা স্কোয়ার। এই যে টার্মটা রয়েছে ডান দিকে বি এর যে মাল্টিপ্লিকেটিভ পার্টটা রয়েছে সেটাকে আমি 1/λ² দিয়ে রিরাইট করলাম, যেখানে ল্যামডাটাকে দেখো তাহলে এইরকম ভাবে বলা যেতে পারে ল্যামডা ইকুয়ালস টু এম বাই মিউ নট এন এস ইন্টু ই স্কোয়ার। এই জিনিসটাকে বেসিক্যালি লন্ডন পেনিট্রেশন ডেপথ বলা হয়। খুব ক্লিয়ারলি বুঝতে পারছো ল্যামডার ডাইমেনশনটা বেসিক্যালি ডিস্টেন্সের ডাইমেনশনের সাথে সমান। এটাকে সহজভাবে বোঝার জন্য ইকুয়েশনটাকে ওয়ান ডাইমেনশনে লেখো। কিভাবে লিখতে পারো, সে ডেল টু বি ডেল এক্স টু বা ডিএক্স টু ইকুয়ালস টু মাইনাস বি বাই ল্যামডা স্কোয়ার। এরকম ভাবে লেখা যেতে পারে ডেল টু বি ডেল এক্স টু সমান মাইনাস বি বাই ল্যামডা স্কোয়ার। এরকম ভাবে লিখতে পারি ওয়ান ডাইমেনশনে যদি লিখতে চাই। খুব ক্লিয়ারলি বুঝতে পারছো ল্যামডা স্কোয়ারের ডাইমেনশনটা এক্স স্কোয়ার এইটার ডাইমেনশনের সাথে সমান, অর্থাৎ ল্যামডার ডাইমেনশনটা এক্স এর ডাইমেনশন লেন্থের ডাইমেনশনের সাথে সমান। এইটাকে পেনিট্রেশন ডেপথ বলা হয়। কেন? তার কারণ এই ইকুয়েশনটাকে যদি সলভ করতাম, বি ইকুয়ালস টু মিউ নট এইচ, তো এইচ এর টার্মেও এটাকে লিখে ফেলতে পারতে। এইচ এর টার্মে লিখলে কি হতো, ডি টু এইচ ডিএক্স টু সমান মাইনাস এইচ বাই ল্যামডা স্কোয়ার। সেটা তো স্ট্যান্ডার্ড একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে সলভ করলে এইরকম একটা এক্সপ্রেশন পেতে। খেয়াল করে দেখো এইচ ইকুয়ালস টু এইচ জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা, এটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে যে তোমার যত আমরা এক্সটা বাড়াচ্ছি এইচ ভ্যালুটা কেমন হচ্ছে, অর্থাৎ ইনসাইড দি মেটেরিয়াল আমরা যদি এইচ ফিল্ডটাকে মাপি সেইটা কত হবে। যত এক্সটাকে বাড়াতে থাকবো মেটেরিয়ালের যত ভিতরে যাব, মেটেরিয়ালটা যত ভিতরে যাব তত কি হবে, এই এইচ ফিল্ডটা কমতে থাকবে। হ্যাঁ, হোয়াট হ্যাপেন্স অ্যাট এক্স ইকুয়ালস টু ল্যামডা, এই ডেফিনিশনটা থেকে দেখো এক্স ইকুয়ালস টু যদি ল্যামডা হয় কি হবে, এক্স ইকুয়ালস টু ল্যামডা হলে এইচটা বেসিক্যালি এই যে এইচ জিরো বাই ই এইটার সাথে সমান। এক্স ইকুয়ালস টু জিরো হলে এইচটা এইচ জিরো হয়, অর্থাৎ at the surface of the সুপারকন্ডাক্টিং মিডিয়াম এইচ ভ্যালুটা ধরো এইচ জিরো, আর মিডিয়ামের সারফেসটা থেকে যত ভিতরে যাচ্ছি এট এ ডিস্টেন্স এক্স, এইচ ফিল্ডটা তাহলে এরকম এক্সপোনেনশিয়ালি ভ্যারি করে যাচ্ছে। যদি এক্সটা ল্যামডার সাথে সমান হয় তাহলে এইচ ভ্যালুটা এইচ জিরো বাই ই এর সাথে সমান হবে। অর্থাৎ penetration depth is defined as the depth or the distance uh, from the surface of the superconducting medium where the magnetic field falls to 1 by e times its value at the surface। এই ভ্যালুটাকে আমরা বেসিক্যালি ল্যামডাটাকে পেনিট্রেশন ডেপথ বলে থাকি। কাজেই বুঝতে পারছো পেনিট্রেশন ডেপথটা যত বড় হবে, পেনিট্রেশন ডেপথটা যত বড় হবে তত কি হবে, তত জিনিসটা স্লো রেটে ফল করবে, তত স্লো রেটে ফল করবে। পেনিট্রেশন ডেপথটা যদি ছোট হয়, ল্যামডা ভ্যালুটা যদি ছোট হয় তাহলে কিন্তু এই ফলটা আরো ফাস্ট হবে। ঠিক আছে, ল্যামডাটা ছোট হতে গেলে কি হতে হবে, ল্যামডাটা ছোট হতে গেলে দেখো এই কেরিয়ার ডেনসিটি যেটা, সেই কেরিয়ার ডেনসিটিটাকে বড় হতে হবে। আমরা পরে এটা এই বিশেষ থিওরি দিয়ে গেলে তারপরে ডিসকাস করবো আর কি। এটাই। ওকে, আরেকটা টপিক এখানে রয়েছে সেটা বলে নিই, আইসোটোপ এফেক্ট। আইসোটোপ এফেক্টটা কি? ক্রিটিক্যাল যে ট্রানজিশন টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার বা ট্রানজিশন টেম্পারেচার, এইটা কিন্তু ডিপেন্ড করছে মিডিয়ামটার মাসটা কত তার উপরে। হ্যাঁ, মিডিয়ামের মধ্যে যে তোমার স্পেশাল মিডিয়ামের মধ্যে যে অ্যাটম মলিকিউলস গুলো রয়েছে তাদের মাসের উপরে ডিপেন্ড করছে। মাসটা যদি বেশি হয় তাহলে তোমার এই ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি হবে, ক্রিটিক্যাল টেম্পারেচারটা ভ্যারি করবে। রিলেশনটা হচ্ছে এইরকম, আইসোটোপিক মাসের উপরে ডিপেন্ড করে। সো টিসি ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার মাইনাস হাফ। এখান থেকে বুঝতে পারছো এমটা যদি বড় হয় তাহলে টিসিটা ছোট হবে। তো লার্জার দি আইসোটোপিক মাস লোয়ার ইজ দি ক্রিটিক্যাল ট্রানজিশন টেম্পারেচার। একটা এক্সাম্পল দেওয়া রয়েছে জিনিসটাকে বোঝানোর জন্য। ধরো তোমার ট্রানজিশন টেম্পারেচার অফ অর্ডিনারি মার্কারি যার অ্যাটমিক মাসটা এইটা, সেইটা বলে দেওয়া রয়েছে আজ 4.153। অর্ডিনারি মার্কারির অ্যাটমিক মাস 200.59, আর এর যে ট্রানজিশন টেম্পারেচার সেটা হচ্ছে 4.153। তাহলে তোমার অন্য কোন একটা আইসোটোপিক আইসোটোপ, মার্কারির একটা আইসোটোপ, যে আইসোটোপটা অ্যাটমিক মাস হচ্ছে 204, মার্কারির একটা ডিফারেন্ট আইসোটোপের কথা কনসিডার করো যার তোমার এটা হচ্ছে 204। ওকে, অ্যাটমিক মাসটা হচ্ছে 204। তাহলে
ক্রিটিক্যাল এটা কত হবে, করেসপন্ডিং ক্রিটিক্যাল টেম্পারেচারটা কত হবে। দেখো কিভাবে ক্যালকুলেট করা যায়, জাস্ট এই ফর্মুলাটা কাজে লাগাবো। Tc1 বাই Tc2 সমান রুট ওভার অফ m2 বাই a1, জাস্ট স্কয়ার রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, স্কয়ার রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, সুতরাং ওই রিলেশনটাকে যদি কাজে লাগাও তাহলেই পেয়ে যাবে। এখানে ভ্যালু গুলোকে জাস্ট বসিয়ে দাও। Tc1 টা তোমার দরকার, Tc2 টা বলে দেওয়া রয়েছে 4.153, এটাকে কষলে যেটা দেখতে পাবে 4.118। যেটা বলা সেটা হচ্ছে, দেখো ডিফারেন্সটা কতটুকু, 204 অ্যাটমিক মাস হলে টেম্পারেচারটা হচ্ছে 4.118, হোয়ারএজ ক্রিটিক্যাল মাসটা মানে এটা মাসটা যদি তোমার 200.59 হয় তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে 4.153, অর্থাৎ স্লাইট ভেরিয়েশন থাকে, কিন্তু এটা ডিফারেন্ট আর কি। একটা আইসোটোপের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচার যা, অন্য আইসোটোপের ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারটা ডিফারেন্ট। এই জিনিসটা কি বেসিক্যালি আইসোটোপ এফেক্ট বলা হয়, এটাই আর কি। হ্যাঁ, আরো মানে এমনি অ্যাকচুয়াল স্টাডি যেটা সেটা এরকম, খুব সিস্টেমেটিক নয় জিনিসটা। টিসিটা প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার মাইনাস বিটা, যেখানে বিটাটা এই হাফ অথবা অন্য কোনো ভ্যালু আর কি। এটা নট নেসেসারিলি হাফ, অন্য কিছু মেটেরিয়ালও রয়েছে যাদের ক্ষেত্রে হাফের থেকে ডিফারেন্ট হয়। এটাই আর কি, আমার মনে হয় এখানেই থামতে পারি। পরের দিনকে আমরা থার্মাল প্রপার্টিসটা ডিসকাস করবো এবং বাকি যে পার্টটা রয়েছে সেটা